আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অনার্স প্রথম বর্ষ প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং চ্যাপ্টার 5 অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজিং অপারেশনস, এই চ্যাপ্টারে প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট এর উপরে ক্লাস পরিচালনা করব। তোমরা জানো এই চ্যাপ্টারের উপরে আমরা ধারাবাহিকভাবে ক্লাস নিয়ে আসতেছি এবং গত ক্লাসে আমরা কাইসু এর বই থেকে একটা প্রবলেম সলিউশন করতেছিলাম, অর্থাৎ যে প্রবলেমের একটা অংশ বিশেষ আমরা সলিউশন করেছি। আজকে তারই ধারাবাহিকতায় পরের অংশ আমরা সলিউশন করব। যেহেতু আজকের ক্লাস একটা অঙ্কের ধারাবাহিকভাবে পরের ক্লাস, কাজে আজকের ক্লাস বোঝার জন্য তোমাকে কিন্তু গত ক্লাসটা অবশ্যই দেখে আসতে হবে। এই জন্য গত ক্লাস যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই গত ক্লাসটা তোমরা দেখে নেবে, যেটা আমাদের ঢাকা কলেজের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ফেসবুক পেজে দেওয়া আছে। তাহলে গত ক্লাসে আমরা দেখেছিলাম প্রবলেম P5-3A। এখানে একটা প্রবলেম দেওয়া ছিল, একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া ছিল, অ্যাডজাস্টেড এবং আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। যেখান থেকে আমরা গত ক্লাস রিকোয়ারমেন্ট ছিল আমাদের প্রিপেয়ার এ মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, অ্যান ওনার সিকিউরিটি স্টেটমেন্ট অ্যান্ড এ ক্লাসিফাইড ব্যালেন্স শিট। গত ক্লাসে আমরা এইটার মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টটা দেখেছি। আজকের ক্লাসে আমরা ওনার সিকিউরিটি স্টেটমেন্ট এবং ক্লাসিফাইড ব্যালেন্স শিট দেখব। তাহলে যেহেতু আজকে আবার নতুন করে এই অঙ্কের একটা অংশ বিশেষ করবো, তাহলে আজকে আবার আমরা অঙ্কটা দেখে নিই। Problem P5-3A, Big Box Store is located in Midtown Madison. During the past several years, net income has been declining because of suburban shopping center. At the end of the company's fiscal year, on November 30th, 2017, the following accounts appeared in two of its trial balance. আমাদের এখানে আনঅ্যাডজাস্টেড এবং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে অথবা কলাম দেওয়া আছে। আমরা গত ক্লাসে বলেছিলাম আমাদের আনঅ্যাডজাস্টেড প্রয়োজন হবে না, যেহেতু অ্যাডজাস্টেড দেওয়া আছে। তাহলে অ্যাকাউন্টসগুলো আমরা একটু দেখে নিই। অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট, ক্যাশ, কস্ট অফ গুডস সোল্ড, ফ্রেড আউট ইকুইপমেন্ট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট রেভিনিউ, ইনভেন্টরি, notes payable, owner's capital, owner's drawing, prepaid insurance, property tax expenses, property tax payable, rent expense, salaries and wages expense, sales revenue, sales commission expense, sales commission payable, sales return and allowance, utility expense. এখান থেকে আমাদের রিকোয়ারমেন্ট ছিল রিকোয়ারমেন্ট এ, প্রিপেয়ার এ মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, অ্যান ওনার সিকিউরিটি স্টেটমেন্ট অ্যান্ড এ ক্লাসিফাইড ব্যালেন্স শিট। আর নোট দেওয়া ছিল নোট পেয়েবল আর ডিউ ইন 2020। তাহলে আজকে হচ্ছে আমাদের 30th নভেম্বর 2017, আর আমাদের যে নোট পেয়েবল দেওয়া আছে 37,000, সেটা বলা আছে পেয়েবল ইন 2020। এটা দেওয়ার অর্থ হচ্ছে, তার মানে এটা হচ্ছে আমার লং টার্ম নোট। আমরা এটাকে দায় হিসাবে দেখাবো তখন আমরা এটাকে কারেন্ট লায়াবিলিটি না দেখিয়ে আমরা লং টার্ম লায়াবিলিটি হিসাবে দেখাবো। তাহলে আমরা এখন বাকি অঙ্কটা আমরা দেখি। তাহলে আমরা অঙ্কটা দেখলাম, যেখানে ছিল বিগ বক্স স্টোর, তার একটা অ্যাডজাস্টেড এবং আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দেওয়া ছিল। এখন আমাদেরকে এখান থেকে একটা ওনার সিকিউরিটি স্টেটমেন্ট এবং মাল্টিপল স্টেপ ইনকাম, গত ক্লাসে আমরা ওনার মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট করেছি। আজকে আমরা ওনার সিকিউরিটি স্টেটমেন্ট এবং ক্লাসিফাইড ব্যালেন্স শিট দেখব। তাহলে
ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। গত কাজ যারা দেখনি তাদের কাছে মনে হতে পারে প্রথমেই আমরা সরাসরি ওনার সিকিউরিটি স্টেটমেন্ট শুরু করতেছি, কিন্তু যারা গত ক্লাস দেখেছেন তাদের কাছে কিন্তু এটা নতুন মনে হবে না বা বিশেষ কিছু মনে হবে না। তোমরা জানো গত ক্লাসে আমরা ওনার সিকিউরিটি ক্লাসিফাইড মাল্টিপল ইনকাম স্টেটমেন্ট দেখেছি, যার নেট ইনকাম ছিল আমাদের 32,100 টাকা, 32,100। তার পরবর্তীতে আমরা ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করছি। তাহলে ওনার সিকিউরিটি স্টেটমেন্টে প্রথমেই আমরা যে আইটেমটা ইনক্লুড করবো সেটা হচ্ছে ওনার্স বিগিনিং ক্যাপিটাল। তাহলে আমাদের অঙ্কের মধ্যে ওনার্স বিগিনিং ক্যাপিটাল দেওয়া ছিল 1,01,700 টাকা। তারপর অ্যাড নেট ইনকাম। নেট ইনকাম ছিল আমাদের 32,100, তাহলে 1,31,800 টাকা লেস ওনার্স ড্রয়িং। ওনার্স ড্রয়িং ছিল 10,000, 1,23,800 টাকা। তাহলে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট এখানে ব্যবসায়ের কাছে মালিকের পাওনা কত সেটা আমরা নির্ণয় করি। তাহলে মালিক ব্যবসায়ীকে বছরের শুরুতে আমরা যদি ধরে নিই যে এই বছর অর্থাৎ আমাদের এই যে কত ইয়ার এন্ডেড November 30, 2017 আমরা অঙ্ক করতেছি, ধরে নিলাম যে 1 বছর আগে ব্যবসা শুরু হয়েছে, না আগে অর্থাৎ 1 বছর এর পূর্বে ব্যবসা ছিল না। তাহলে বিগিনিং ক্যাপিটাল আমরা ধরে নিলাম যে তারা এই কোম্পানির মালিক সে 1,01,700 টাকা সে এই কোম্পানিতে ইনভেস্ট করছে। আমরা সহজ করার জন্য ধরে নিলাম যে এটাই ইনভেস্ট করছে আর আগে বিজনেস ছিল না। এখন এই প্রতিষ্ঠানের মালিক এই প্রতিষ্ঠানের কাছে ব্যবসায় ইনভেস্ট করার কারণে 1,01,700 টাকা পাওনা। এখন সে সারা বছর বিজনেস করে তার যে লাভ হলো 32,100 টাকা, এটাও কিন্তু মালিকের পাওনা। তাহলে এই জন্য আমরা ওনার্স ক্যাপিটাল এর সাথে অ্যাড করছি নেট ইনকাম, অর্থাৎ এখন মালিকের পাওনা বৃদ্ধি পাইল, বৃদ্ধি পাওয়া হলো 1,33,800 টাকা। আবার এই 1,33,000 টাকা মালিকের পাওনার মধ্যে থেকে মালিক অলরেডি 10,000 টাকা উত্তোলন করে নিয়ে গেছে। তাহলে মালিকের পাওনা কমে গেছে, এখন মালিকের পাওনা আছে 1,23,800 টাকা। তাহলে ওনার্স ক্যাপিটাল বা ওনার সিকিউরিটি স্টেটমেন্ট থেকে আমরা জানি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ব্যবসায়ের কাছে মালিকের পাওনা হতে পারে। তো এই ছিল আমাদের ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। এরপরে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে ক্লাসিফাইড ব্যালেন্স শিট।
Big Box 2 classified balance sheet for the date November 30, 2017. এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে এর আগে আমরা মাল্টিপল স্ট্রিম ইনকাম স্টেটমেন্ট এবং ওনার সিকিউরিটি স্টেটমেন্টে যখন আমরা ডেট লিখেছিলাম, তো আমরা খেয়াল করেছি কিনা যে সেখানে আমরা লিখছি ফর দ্য ইয়ার এন্ডেড দিস নভেম্বর 30, 2017, কিন্তু আমরা কিন্তু ক্লাসিফাইড ব্যালেন্স শিটের এখানে আমরা ডেট লিখেছি ফর দ্য ডেট নভেম্বর 30, 2017। তাহলে এখানে পার্থক্যটা হচ্ছে আমরা ব্যালেন্স শিট করি অ্যাজ এ স্পেসিফিক ডেট, যে এই ডেটে, যে আজকে নভেম্বরের 30, 2017 সালে নভেম্বরের 30 তারিখে আমার কত টাকার অ্যাসেট আছে, কত টাকার লায়াবিলিটি আছে, ফর দিস স্পেসিফিক ডেট। আমার সারা বছরে হয়তো অন্য গত এক মাস আগে হয়তো অ্যাসেটের পরিমাণ কম বা বেশি ছিল, লায়াবিলিটির পরিমাণ কম বা বেশি ছিল, অর্থাৎ আমার সারা বছরে এক এক দিন এক এক রকম অ্যাসেট লায়াবিলিটি ছিল। তাহলে সারা বছরের আমি ফর দ্য ইয়ার এন্ড ডেট আমি দিতে পারবো না, আজকে দিস স্পেসিফিক ডেট আমার অ্যাসেট কত, লায়াবিলিটি কত, এটা আমি দেখি ইন দ্য ব্যালেন্স শিট। এই জন্য আমরা এখানে ফর দ্য ডেট লিখি। আর ইনকাম স্টেটমেন্টে অথবা ওনার সিকিউরিটি স্টেটমেন্টে ফর দ্য ইয়ার এন্ড ডেট, অর্থাৎ বছর শেষে সারা বছরের বিজনেসের ফলাফল হিসাবে আমার কত টাকা নেট ইনকাম, অথবা সারা বছর বিজনেসের শেষে আমার এখন মালিকের কাছে পাওনা বা ব্যবসার কাছে পাওনা কত, সেটা আমরা বের করি। তাহলে আলটিমেট ইনকাম স্টেটমেন্ট সারা বছরের একটা রিফ্লেকশন এখানে দেখায় যে সারা বছর ব্যবসা করে আমার 32,100 টাকা লাভ। আর আমার ব্যালেন্স শিট দেখায় পরে স্পেসিফিক ডেট, যে ওই ডেটে আমার অ্যাসেট বা লায়াবিলিটি কত। এটা কিন্তু শুধুমাত্র ক্লাসিফাইড ব্যালেন্স শিটের জন্য না, যে কোনো সময় ব্যালেন্স শিট মানেই হচ্ছে ফর স্পেসিফিক ডেট। তাহলে আমরা ব্যালেন্স শিটে আমরা জানি অ্যাসেট এবং লায়াবিলিটি আমরা দেখাই। তাহলে অ্যাসেট, এখানে আমরা অ্যাসেট শুরু করার আগে যদিও এই অঙ্কের সাথে বা আজকে এই কথাগুলোর সাথে অপ্রাসঙ্গিক, কিন্তু গত ক্লাসের একটা প্রশ্নের উত্তর আমরা দিয়ে নিই। গত ক্লাসে আমরা এই অঙ্কের মাল্টিপল স্ট্রিম ইনকাম স্টেটমেন্ট করেছিলাম। মাল্টিপল স্ট্রিম ইনকাম স্টেটমেন্টে আমরা খরচগুলোকে দুই ভাগে ভাগ করেছিলাম, এক হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর হচ্ছে সেলিং এক্সপেন্স। তো সেলিং এক্সপেন্সে বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে আমরা ডেপ্রিসিয়েশন শো করছি। আমাদের এখানে বলা আছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ফর ইকুইপমেন্ট বা অন্যান্য আরও ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের কথা বলা আছে। তো এখানে আমরা এক্সপেন্সকে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সকে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হিসেবে দেখেছি। এছাড়াও ইন্স্যুরেন্স এক্সপেন্সকে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হিসাবে দেখেছি। কিন্তু গত ক্লাসের পরে আমাদের ফেসবুক গ্রুপে একজন, অর্থাৎ কাউসার আহমেদ নামে, কাউসার হোসাইন নামে একজন প্রশ্ন করেছো যে তুমি একটা বইয়ের পিকচার দিয়েছো এবং এখানে পিকচার দিয়ে প্রশ্ন করেছো যে স্যার ওই অঙ্কের মধ্যে তো তারা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এবং ইন্স্যুরেন্স এক্সপেন্সকে সেলিং এক্সপেন্সে দেখিয়েছে, আর আমি আমার এই অঙ্কের মধ্যে ডেপ্রিসিয়েশন এবং ইন্স্যুরেন্স এক্সপেন্সকে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হিসেবে দেখাইছি। তাহলে কোনটা সঠিক, তাহলে এটা ব্যাখ্যা কী হবে? আসলে এখানে দুইটাই সঠিক হইতে পারে, যে আমারটাও সঠিক, এটা আমি শিওর 100%, এবং তারটাও সঠিক হইতে পারে, কোনো সমস্যা নেই। এখন কীভাবে সঠিক হতে পারে? আসলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এটা একটা টার্ম, এখন এটা কি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স নাকি সেলিং এক্সপেন্স, এটা আমার নির্ভর করবে ডেপ্রিসিয়েশন ফর হোয়াট, কিসের ডেপ্রিসিয়েশন। এখন যেই জিনিসটার ডেপ্রিসিয়েশন এটা যদি আমার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে ব্যবহার হয়, তাহলে এই ডেপ্রিসিয়েশনটা হবে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। আবার যেই বিষয়বস্তু ডেপ্রিসিয়েশন, এই বিষয়বস্তুটা যদি আমার সেলিং কাজে ব্যবহৃত হয় বা ডিস্ট্রিবিউশনের কাজে ব্যবহৃত হয়, তাহলে ওইটার ডেপ্রিসিয়েশনটা হবে আমার সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের মধ্যে। যেমন মনে করুন আমি যদি বলি যে আমার বিল্ডিংয়ের ডেপ্রিসিয়েশন অথবা ফার্নিচারের ডেপ্রিসিয়েশন অথবা ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন, কিন্তু বিল্ডিং স্পেসিফিক বলা নাই কিসের কাজে ব্যবহার হয়, অথবা ফার্নিচার অথবা আমার এখানে ইকুইপমেন্ট কী কাজে ব্যবহার হয় স্পেসিফিক বলা নেই, তখন
আমি এটাকে সাধারণত আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে ব্যবহার হয় বা হচ্ছে এইটাই ধরে নিব এবং ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা তখন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হিসেবে দেখা হবে। কিন্তু যদি বলা থাকে ডেপ্রিসিয়েশন ফর ডেলিভারি ট্রাক অথবা ডেলিভারি ব্যান্ড, তাহলে এখানে আমরা দেখতেছি ডেলিভারি ব্যান্ডটা কিন্তু আমার ডিস্ট্রিবিউশনের কাজে ব্যবহার হচ্ছে, কাজে এইটার ডেপ্রিসিয়েশনটা কিন্তু তখন আমার সেলিং এক্সপেন্স হবে। এরকম যদি স্পেসিফিক আমাদের এখানে উল্লেখ থাকে অথবা বোঝা যায় যে যেই বস্তুটা ডেপ্রিসিয়েশন আমরা করছি ওই বস্তুটা সেলিং এক্সপেন্সে বা সেলিং কাজে অথবা ডিস্ট্রিবিউশনের কাজে ব্যবহার হয়, তখন আমরা ডেপ্রিসিয়েশনটাকে আমরা সেলিং এক্সপেন্স হিসেবে দেখাবো। আর যদি স্পেসিফিক কিছু উল্লেখ না থাকে তখন আমরা সাধারণত অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হিসেবে দেখে দেবো। এরকম ইন্স্যুরেন্সের উদাহরণ তুমি দিছো বা ওইখানে ছিল যে ইন্স্যুরেন্স এক্সপেন্স আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ করেছি, তারা সেলিং করেছে। এটাও হতে পারে যে এখন ইন্স্যুরেন্স ফর হোয়াট, কিসের জন্য ইন্স্যুরেন্স? ইন্স্যুরেন্সটা যদি সেলিংস রিলেটেড অথবা ডিস্ট্রিবিউশন রিলেটেড কোনো কিছুর জন্য হয়ে থাকে, যেমন আমার ডেলিভারি ব্যান্ডের ইন্স্যুরেন্স, তো তখন এটা ইন্স্যুরেন্সটা আমার হইতে পারে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন হতে পারে। আবার ইন্স্যুরেন্সটা যদি আমার ফায়ার ইন্স্যুরেন্স হয় ফর অফিস বিল্ডিং অথবা ইকুইপমেন্ট, তখন ইন্স্যুরেন্স প্রিমিয়াম আমার অ্যাডমিনিস্ট্রেটিভ হবে। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স এটা কিসের জন্য ইন্স্যুরেন্স সেটার উপর নির্ভর করবে এটা হোয়াট টাইপ অফ এক্সপেন্স, সেলিং অর অ্যাডমিনিস্ট্রেটিভ। তবে যদি কিছু বলা না থাকে, শুধুই বলা থাকে ইন্স্যুরেন্স এক্সপেন্স, তখন সাধারণত আমরা এটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ হিসেবে ধরে নিই। আবার অনেক সময় এই সকল এক্সপেন্সের ক্ষেত্রেও বলা থাকে স্পেসিফিক যে ইন্স্যুরেন্স এক্সপেন্স 20,000 টাকা, এর মধ্যে আমার 5,000 টাকা হচ্ছে সেলিং, 15,000 টাকা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ। এরকম ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 10,000 টাকা, এর মধ্যে 5,000 টাকা আমার সেলিং, 10,000 টাকা অ্যাডমিনিস্ট্রেটিভ। এইভাবে যদি স্পেসিফিক কোনো অঙ্ক বলে থাকে তাহলে কোনো কথাই নেই, ওখানে আমি আলাদা করে ফেলবো সহজেই। আর যদি স্পেসিফিক কিছু বলা না থাকে তাহলে আমরা যে নীতি বললাম ইন্স্যুরেন্স ফর হোয়াট আর ডেপ্রিসিয়েশন ফর হোয়াট, এইটার উপর ভিত্তি করে আমরা এক্সপেন্সটাকে ক্যাটাগরি করব। ঠিক আছে, তাহলে আমরা এখন আবার আসি আমাদের ক্লাসিফাইড ব্যালেন্স শিটে। তো ব্যালেন্স শিটে আমরা অ্যাসেট এবং লায়াবিলিটি আলাদা আলাদা করি। তাহলে অ্যাসেট আমাদের বলা আছে এখানে ক্লাসিফাইড ব্যালেন্স শিট। তাহলে আমরা গত ক্লাসে শুরুতে বলেছিলাম ক্লাসিফাইড ব্যালেন্স শিট মানে হচ্ছে যেখানে আমাদের অ্যাসেটগুলোকে বিভিন্ন ক্লাসে ভাগ করে অর্থাৎ বিভিন্ন গ্রুপে ভাগ করে দেখানো হয়। তাহলে অ্যাসেটের প্রথমে যে গ্রুপটা হবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাসেট। তাহলে আমার এই অঙ্কের মধ্যে কারেন্ট অ্যাসেট কী কী আছে? আমার বলা আছে ক্যাশ টাকা 26,000, তাহলে তোমরা জানো কারেন্ট অ্যাসেট মানে হচ্ছে যে অ্যাসেটগুলো 1 বছরের মধ্যে আমার ক্যাশে কনভার্ট হয়ে যাবে অথবা 1 বছরের মধ্যে আমার ইউজড হয়ে যাবে অথবা আমার এইটা ভ্যালিডিটি শেষ হয়ে যাবে। ওই সকল অ্যাসেট হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট। তাহলে এর মধ্যে 1 নম্বর হচ্ছে ক্যাশ, তারপর আছে অ্যাকাউন্ট রিসিভেবল টাকা 30,500, তারপর আছে প্রিপেইড ইন্স্যুরেন্স, প্রিপেইড ইন্স্যুরেন্স দেওয়া আছে 2,500, তারপর ইনভেন্টরিজ, আমার কারেন্ট অ্যাসেট টোটাল 26,000, 30,000, 56,000 আর 3,000, 59,000, 60,000, 32,000, 93,000। এরপর কারেন্ট অ্যাসেটের পরের হেডিংটা হবে লং টার্ম ইনভেস্টমেন্ট। দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এখন আমার এই অঙ্কে লং টার্ম ইনভেস্টমেন্ট কিছু দেওয়া আছে, তাহলে এটা আমাদের ফাঁকা হবে। এখন
এখন কথা হচ্ছে যদি কিছু দেওয়া না থাকে তাহলে কি আপনার হেডিং দেওয়ার দরকার আছে? হেডিং দেওয়া জরুরি না, কিন্তু দিলে ভালো। আমরা দিলাম দুইটা কারণে। এক হলো দিলে আপনার এইটাতে ক্লাসিফাইড ব্যালেন্স শিট কনসেপ্টটা ক্লিয়ার আছে, এটা আমার বুঝতে পারা গেলো। আর দুই নম্বর হচ্ছে তোমাদের জন্য শেখার জন্য যে আমাদের কিন্তু কারেন্ট অ্যাসেটের পরে হেডিং দেওয়া হবে লং টার্ম ইনভেস্টমেন্ট। যদি থাকে তাহলে অবশ্যই আমার এই হেডিংটা এখানে নিয়ে আসতে হবে। আর যদি না থাকে তাহলে কেউ যদি অমিট করতে চাও তাহলে অমিট করতে পারো, আবার যদি কেউ দিতে চাও তাহলে। এরপর আমাদের আসবে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। তাহলে আমাদের হেডিংটা হচ্ছে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। আরেকটা আবার অবজেক্ট দিয়ে আমরা লিখছি ফিক্সড অ্যাসেটস। আসলে ক্লাসিফাইড ব্যালেন্স শিটের মূল হেডিংটা এটাই, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। যে এইখানে আবার ফিক্সড অ্যাসেটে আমি অবজেক্ট দিয়ে দিচ্ছি কারণ আমাদের বইয়ের মধ্যে আমি অধিকাংশ জায়গায় দেখলাম যে তারা বিশেষ করে বাংলাদেশি বইগুলোতে তারা প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট হেডিং দেয় নাই, তারা ফিক্সড অ্যাসেট নামে হেডিং দিচ্ছে। কিন্তু আসলে কিন্তু হেডিংটা হওয়া উচিত প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট নামে। যদিও প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ইজ অলসো ফিক্সড অ্যাসেট, বাট অল ফিক্সড অ্যাসেট আর নট প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। এটা তোমরা সেকেন্ড ইয়ারে যখন এই প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট নামে একটা চ্যাপ্টারে আছে ওইখানে আরও বিস্তারিত পাবা যে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট এবং ফিক্সড অ্যাসেটের মধ্যে পার্থক্য কী। তো আজকে আমি ওই বিস্তারিত যাচ্ছি না। তাহলে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট হচ্ছে মূলত সংক্ষেপে আমি বলে রাখি যে ট্যানজিবল ফিক্সড অ্যাসেট, অল ট্যানজিবল ফিক্সড অ্যাসেট আর প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। তাহলে আমাদের এখানে কী কী দেওয়া আছে? দেওয়া আছে ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট দেওয়া আছে 1,46,000 টাকা, 1,46,000 টাকা লেস accommodated depreciation for equipment হচ্ছে 45,000 টাকা। অর্থাৎ আমাদের অ্যাডজাস্টমেন্টে দেওয়া আছে 45,000, 1,01,000 মাইনাস 45,000 টাকা। আমাদের এখানে ফিক্সড অ্যাসেট অথবা প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের একটা আইটেম দিয়ে আছে, আর কোন কিছু ছিল না। তাহলে এখানে যদি আমাদের আরও অন্যান্য কোনো অ্যাসেট দেওয়া থাকতো, বিল্ডিং or ফার্নিচার or ল্যান্ড or এনি আদার ফিক্সড অ্যাসেট, তাহলে কিন্তু এখানে আমাদের এই প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের আন্ডারে আসবে। তারপর আমাদের আরেকটা হেডিং হচ্ছে ইনট্যানজিবল অ্যাসেট। অস্পর্শনীয় সম্পত্তি। তাহলে এখানে আমাদের দেখো আমরা বলছিলাম যে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট হচ্ছে অল ট্যানজিবল ফিক্সড অ্যাসেট আর আন্ডার দ্য প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। তাহলে অল ট্যানজিবল অ্যাসেটগুলো আসবে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের আন্ডারে। আর যদি কোনো ইনট্যানজিবল অ্যাসেট থাকে, ফিক্সড অ্যাসেট থাকে, তাহলে ওইগুলো আমার আসবে ইনট্যানজিবল অ্যাসেটের আন্ডারে। যেমন মনে করো গুডউইল অথবা প্যাটেন্ট, কপিরাইট, তাহলে এইগুলো আমার ফিক্সড অ্যাসেট বাট নট ট্যানজিবল। তাহলে যদি আমার এই ধরনের ইনট্যানজিবল কোনো ফিক্সড অ্যাসেট থাকে তখন আবার ইনট্যানজিবল ফিক্সড অ্যাসেটের আন্ডারে আসবে, এটাকে আলাদা হেডিংয়ে আলাদাভাবে দেখাইতে হবে। তাহলে আমাদের যদি ফিক্সড অ্যাসেট আমি হেডিং দিই তাহলে কিন্তু ফিক্সড অ্যাসেটের আন্ডারে আমার ট্যানজিবল ইনট্যানজিবল সব কিছুই কিন্তু ফিক্সড অ্যাসেটের আন্ডারে চলে আসে, তখন কিন্তু আলাদা করার প্রয়োজন পড়ে না। কিন্তু ক্লাসিফাইড ব্যালেন্স শিট মানে হচ্ছে এখানে আমার প্রত্যেকটা ক্যাটাগরি অ্যাসেটকে আলাদাভাবে দেখাইতে হবে। তাহলে যদি আমার কোনো ফিক্সড অ্যাসেট মানে ইনট্যানজিবল অ্যাসেট না থাকে তখন অনেকে ফিক্সড অ্যাসেট হিসাবে দিয়ে দেয়, কিন্তু তোমাদের প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট হেডিং দেওয়া এবং ইনট্যানজিবল থাকবে ইনট্যানজিবল হেডিং দেওয়া না থাকলেও কেউ যদি ইনট্যানজিবল হেডিং দিয়ে এখানে ড্যাশ দিয়ে দেয় তাহলে বোঝা যায় যে সে আসলে ক্লাসিফাইড ব্যালেন্স শিট এর কনসেপ্টটা তার ক্লিয়ার আছে। তাহলে আমাদের
অ্যাসেটগুলোকে এই 4টা হেডিংয়ে ভাগ করে দেখাতে হবে। এর মধ্যে 2টা হেডিংয়ে আমাদের এই অঙ্কের মধ্যে কোনো অ্যাসেট ছিল না। তাহলে টোটাল অ্যাসেট হচ্ছে 1,93,000। তাহলে এই ছিল আমাদের অ্যাসেট কলামে টোটাল অ্যাসেট 1,93,000। এরপরে আমাদের লায়াবিলিটি সাইড। তাহলে liabilities and owners equity। তাহলে লায়াবিলিটির মধ্যে আমাদের প্রথম হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। চলতি দায়। তবে চলতি দায় কোনগুলো? আমরা যেই দায়গুলো 1 বছরের মধ্যে পরিশোধ করতে হবে সেই দায়গুলোকে আমরা বলি কারেন্ট লায়াবিলিটিস। তাহলে এখানে আমাদের কী কী কারেন্ট লায়াবিলিটি দেওয়া ছিল? 1 নম্বর হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। প্রথমেই দেওয়া ছিল 25,200 টাকা। তারপর ছিল প্রপার্টি ট্যাক্স পেয়েবল। প্রপার্টি ট্যাক্স পেয়েবল দেওয়া ছিল 2,500 টাকা। তারপর সেলস কমিশন পেয়েবল দেওয়া ছিল 4,500 টাকা। এরপর একটা নোটস পেয়েবল দেওয়া আছে। এখন নোটস পেয়েবল এই বিষয়টা একটু আলোচনা করার প্রয়োজন। সেটা হচ্ছে যে নোটস পেয়েবল ক্যান বি শর্ট টার্ম অর লং টার্ম। দ্যাট মিনস ক্যান বি কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি অর লং টার্ম লায়াবিলিটি। ইট ডিপেন্ডস অন ইটস ম্যাচুরিটি পিরিয়ড। তাহলে নোট পেয়েবল আমি কত দিনের মধ্যে আমাকে নোটটা পরিশোধ করতে হবে? যদি 1 বছরের মধ্যে পরিশোধ করতে হবে এরকম নোট পেয়েবল থাকে তাহলে এটি কিন্তু কারেন্ট লায়াবিলিটি। আর যদি 1 বছরের পরে আমি পরিশোধ করতে পারবো বা পরিশোধ করতে হবে এরকম থাকে তাহলে এটি হবে লং টার্ম লায়াবিলিটি। তাহলে আমাদের এখানে এই অঙ্ক বলা আছে যে নোট পেয়েবল উইল বি পেইড ইন 2020। টুডে ইজ November 30, 2017। তার মানে আর প্রায় 3 বছর পরে। তার মানে ইট ইজ অবভিয়াসলি কারেন্ট লং টার্ম লায়াবিলিটি। আর যদি কিছুই বলা না থাকতো যে আমার নোট পেয়েবল কবে অ্যাচিভ করবো অথবা পরিশোধ করতে হবে, আমার বলা আছে নোট পেয়েবল, তাহলে বেটার হচ্ছে বা প্র্যাকটিস হচ্ছে আমার এটাকে অ্যাজ এ কারেন্ট লায়াবিলিটি হিসাবে শো করা। আর যদি কেউ লং টার্ম লায়াবিলিটি হিসাবে শো করে নোট দিয়ে দেয় তাহলেও কোনো সমস্যা নেই। তাহলে আমাদের কারেন্ট লায়াবিলিটি ছিল এই 25,000, 27,000, 31,000, 32,000, 5,200 টাকা। Then long term liability, long term liability notes payable ছিল 37,000 টাকা। আমার লং টার্ম লায়াবিলিটি হিসেবে একটা আইটেমে দেওয়া ছিল, যেন আমরা সরাসরি আউটার কলামে লিখলাম। দেন ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটি হচ্ছে ব্যবসায়ের কাছে মালিকের পাওনা। আমরা যেহেতু ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করে আসছি আগে, তাহলে আমরা সরাসরি ওনার সিকিউরিটির পরিমাণটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার কত সেটা আমরা লিখে দিতে পারি। আর যদি আমরা আগেও ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করে না আসতাম তাহলে কিন্তু আমাকে এখানে ডিটেইল বিগিনিং ক্যাপিটাল প্লাস নেট ইনকাম মাইনাস ড্রয়িংস হিসেবে দেখা কিন্তু। তো যেহেতু আমরা আগে করে আসছি তাহলে ওনার ইকুইটি আমরা সরাসরি লিখবো কত। আমরা সেখানে ছিল 1,23,800
30,000 আর 37,000, 1,60,000 আর 32,000, 1,93,000 আর 200 আর 130, 1,91,000। Total assets and sorry, তাহলে আমরা দেখলাম টোটাল অ্যাসেট ছিল আমাদের 1,93,000 এবং এখানে আমাদের টোটাল লায়াবিলিটি এবং আছে কিন্তু 1,93,000। তাহলে আশা করি তোমরা যারা বিশেষ করে গত ক্লাস দেখেছো এবং আজকের ক্লাস দেখেছো মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, ক্লাসিফাইড ওন সিকিউরিটি স্টেটমেন্ট এবং ক্লাসিফাইড ব্যালেন্স শিট, এই বিষয়গুলো আশা করি বুঝতে পারছো। তারপরও একটা জিনিস আসলে একটা অঙ্কে এটা কাভার করা যায় না বা সব কিছু বুঝতে পারা যায় না। আমরা এরপরে আরও একটা দুইটা ক্লাস এই বিষয়ের উপর অর্থাৎ প্রিপারেশন মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট এবং ক্লাসিফাইড ব্যালেন্স শিটের উপর নেওয়ার চেষ্টা করব। কারণ ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা, বিশেষ করে মাল্টিপল স্টেপ এবং ক্লাসিফাইড ব্যালেন্স শিট, এটা একটু বড় বিষয়। আমাদের অ্যাকাউন্টিংয়ের কিন্তু ফাইনাল স্টেজটাই হয় ফিনান্সিয়াল স্টেটমেন্টে। তাহলে এই বিষয়টা একটা অঙ্কের দ্বারা বোঝা হয়তো সম্ভব নাও হতে পারে। তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এছাড়াও আমরা আবার একটা দুইটা ক্লাস এই বিষয়ের উপরে বা এই এই চ্যাপ্টারের উপরে নিব। তোমরা ধারাবাহিকভাবে ক্লাস দেবো, পড়াশোনা করবা। কারণ কলেজ স্কুলে কিন্তু আর সময় বেশি পাবা। তোমরা যদি মনে করো কলেজ স্কুলে আবার আমরা ক্লাস করবো, আবার পড়াশোনা করবো, সেই সুযোগটা হয়তো বা পাবা না। কাজে এই অনলাইন ক্লাসে তোমাদের রেগুলার ক্লাস হিসেবে ধরতে হবে। অনলাইন ক্লাসের সিলেবাস শেষ করাটাই আমাদের রেগুলার ক্লাস সিলেবাস শেষ করা হিসেবে ধরতে হবে এবং ওই অনুযায়ী প্রিপারেশন দিতে হবে। তো তোমরা ইনশাআল্লাহ নিজে সুস্থ থাকার চেষ্টা করবা আর পড়াশোনা নিয়মিত করবা আর সাথে সাথে আপনাদের কাছে দোয়া করবা।